দেখো এই ক্লাসে আমরা হিমালয়ের যে বিভিন্ন কিভাবে হিমালয় পর্বতের তৈরি হলো এবং হিমালয় পর্বতের সৃষ্টি সেটা নিয়ে আমি ডিসকাস করব। দেখো এই ক্লাসে আমরা হিমালয়ের যে সৃষ্টি, যে কিভাবে হিমালয় পর্বতের তৈরি হলো সেটা খুব ভালো করে দেখো। দেখো হিমালয় পর্বত তৈরি হওয়ার আগে একটু ভালো করে বোঝো যে হিমালয় পর্বত ধরো এরকম ইন্ডিয়াটা তৈরি হয়েছে। ইন্ডিয়াটার উপর দিকটা পুরোপুরি আলাদা একটা পার্ট ছিল, আর এই মাঝটাতে একটা সাগর ছিল, যে মাছটার নাম ছিল টেথিস সাগর। কি নাম? টেথিস সাগর। বলা হয় নাকি এই যে সাগরটা আছে, এই সাগরটা এইদিকে ধরো দুটো প্লেট, দুটো জিনিস দেখো, এটা একটা কন্টিনেন্টাল সেলফ বা মহাদেশীয় পার্ট, এটা একটা মহাদেশীয় পার্ট, আর এখানে ধরো একটা মহাদেশীয় পার্ট। দুটো মহাদেশীয় পার্ট, এটা একটা পার্ট, এখানে মহাদেশ আছে, এখানে মহাদেশ। মাঝে এটা তো পুরোটাই সমুদ্র আছে ধরো, এই সমুদ্র ওশেন আছে বা সমুদ্র আছে। এই সমুদ্রের নিচে ধরো জলের নিচে কি থাকে? পলি থাকে, সেডিমেন্টস। সেই পলিগুলো জমা হয় যখন কাছে আসে, সেই চাপ চাপ তৈরি হয়। অ্যাকচুয়ালি পৃথিবীর যদি তুমি ভূপৃষ্ঠে দেখো, উপরের লেয়ারে কি আছে? ক্রাস্ট, বা যেটাকে বলা হয় এখানে কাদা, মাটি, পাথর, এই জিনিসগুলো। ভিতরে কাস্ট, ম্যান্টেল আর কোর, তিনটে রিজিয়ন তো হয়। নিচে কি আছে? এই লাভা আছে, লাভা বা ম্যাগমা, যেটা লিকুইড ফর্মে আছে। এটা যখন ইরাপশন হয় সেটা কন্টিনেন্টও হতে পারে, সমুদ্রেতেও হতে পারে। ঠিক আছে। এরপর যখন ভূপৃষ্ঠের চাপটা তৈরি হচ্ছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। যখন চাপ তৈরি হচ্ছে, এই সেডিমেন্ট গুলো একসাথে জমা হয়ে, ঠিক আছে, আস্তে আস্তে এই দুটো পার্ট মানে কাছে চলে আসছে। ঠিক আছে। তো বিভিন্ন কারণে যখন কাছে চলে আসছে, আস্তে আস্তে এদিক থেকে এদিকে এটা ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে গেছে, এরকম একটা পার্ট। ঠিক আছে। এই সেডিমেন্টসটা উপরে উঠছে, এবং এই সেডিমেন্টসটাই উপরে এসে এই যে টেথিস সাগর বলছি মাঝটাতে, এটা সাগর, এইদিকে একটা কন্টিনেন্টাল সেলফ, এদিকে একটা কন্টিনেন্টাল সেলফ। এটা হচ্ছে বলা হতো ইউরেশিয়া পাত বা ইউরেশিয়া প্লেট। ইউরেশিয়া মানে কি? ইউরোপ আর এশিয়া মিলে ইউরেশিয়া। ঠিক আছে। তো ইউরেশিয়া প্লেটটা ভারতীয় মহাসাগরের ভারতীয় যে পাত, তার সাথে এইরকম ভাবে চাপের ফলে এই সেডিমেন্টস বা লাভা, এটা সমুদ্রের নিচে যে সেডিমেন্টস আছে, এই ভূপৃষ্ঠের চাপের ফলে কোনোভাবে আস্তে আস্তে এটা ফোল্ড হয়ে গেছে। যখনই এদিক থেকে ফোল্ড হচ্ছে, এদিক থেকে ধাক্কা খেয়ে এরকম করে উঠে গেছে। ঠিক আছে। এই দিক থেকে ফোল্ড খেয়ে মাঝটাকে উঠে গেছে, এবং এইভাবে এটাকে ফোল্ড হয়ে যেটা তৈরি হচ্ছে, ফোল্ড মাউন্টেন তৈরি হচ্ছে। তো তোমরা বলবে যে এখানে ফোল্ড হয়ে যাওয়ার পরে কি আগ্নেয়গিরির আর অনুৎপাত হয়নি? প্রথমে হতো, এখন আর ওইরকম ধরনের অনুৎপাত দেখা যায়নি। অনুৎপাত দেখবে সমুদ্রের তলেও হতে পারে, সমুদ্রের নিচেও আগ্নেয়গিরির ভলক্যানিক ইরাপশন হতে পারে, কিন্তু এই জায়গাতে আমরা আর এখন আর দেখা যায় না হিমালয়ের উপরিভাগে যে আগ্নেয়গিরির আর কোনো অগ্নুৎপাত এরকম দেখা যায় না। আমরা দেখেছি যেমন আন্দামান নিকোবর একটা অ্যাক্টিভ ভলকেনো আছে, ব্যারেন আইল্যান্ড, তোমরা পড়েছো, আমি আগের ক্লাসে বলেছি ব্যারেন আইল্যান্ড। তো এইভাবে হিমালয় পর্বতের তৈরি হচ্ছে। একটু জাস্ট গল্পটা একটু জানলে ইন্টারেস্ট লাগবে, সেই জন্য বললাম। এটা মোটামুটি 65 মিলিয়ন বছর আগে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে। 65 মিলিয়ন ইয়ার্স অ্যাগো Himalayan is a part of Gondwana land. কিসে কার পার্ট? গন্ডোয়ানা ল্যান্ড। গন্ডোয়ানা ল্যান্ডের একটা পার্ট ছিল। এই টেথিস মহাসাগর ভাঁজ প্রাপ্ত হয়ে এখানে হিমালয় পর্বতের তৈরি হয়েছে, ভাঁজ প্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের তৈরি হচ্ছে। বুঝে গেছে? এবং হিমালয় পর্বত এটা এক সময় টেথিস সাগর ছিল, এটা বুঝে গেছো। এরপর আমরা ওই জায়গাটার গল্পটায় আর যাচ্ছি না। এরপর হিমালয়ের যে যদি প্রস্থচ্ছেদ করো, তাহলে দেখো উপর দিকেরটাকে আমরা কি বলি? ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় প্রস্থচ্ছেদ করলে কি হবে? ট্রান্স হিমালয়। তারপরে যে পোর্শনটা হচ্ছে গ্রেটার হিমালয়, বা যেটা হিমাদ্রি হিমালয় নামে পরিচিত। তারপর হচ্ছে হিমাচল, বা যেটাকে বলছে লেসার হিমালয়।
ঠিক আছে। গ্রেটার হিমালয়, একটা হচ্ছে তোমার লেসার বা মিডিল হিমালয়, এটাকে মিডিল হিমালয় বলা হয়, আর একটা হচ্ছে কি শিবালিক হিমালয়। ঠিক আছে, শিবালিক হিমালয়। তাহলে হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। হিমাদ্রি হিমালয়ের সব থেকে ইম্পর্টেন্ট পিক গুলো রয়েছে হিমালয়ের। ট্রান্স হিমালয় দেখো তো, হিমালয়ের যেটা দেখাবো, ট্রান্স হিমালয় যে পোর্শনটা, প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সর্বোচ্চ উপরে কি বললাম, ট্রান্স হিমালয়, তারপর গ্রেটার হিমালয়, হিমাচল আর শিবালিক। শিবালিকে সেরকম কোনো ইম্পর্টেন্ট পিক নেই, যদি তুমি প্রস্থচ্ছেদ করো হিমালয়কে তাহলে এগুলো পাবে। এই ট্রান্স হিমালয়ের মধ্যে যেটা হিমালয়ের পার্ট হিসাবে ধরাই হয় না বলা যেতে পারে, ট্রান্স হিমালয় যেখানে কারাকোরাম, লাদাখ, জাসকার যে রেঞ্জ গুলো আছে, হিমালয়ের পার্ট নয়। কারাকোরাম ইজ নট এ পার্ট অফ হিমালয়ান, হিমালয়ের পার্ট হিসাবে ধরা হয় না লাদাখ, জাসকার রেঞ্জ এগুলো। তো ট্রান্স হিমালয়টা ছেড়েই দাও। এখানে আমাদের মেনলি তিনটা ভাগ আমরা জানি, যেটা গ্রেটার হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। প্রত্যেকটা হিমালয়ের যে ভাগ রয়েছে, প্রত্যেকটা হিমালয়ের ভাগে যে কোন কোন ইম্পর্টেন্ট পিক অবস্থিত, সেইগুলোকে আমাদেরকে ম্যাপ ওয়াইজ লিখতে হবে। ধরো ফার্স্ট ম্যাপ, ম্যাপ ওয়ানে তুমি করলে এরকম, আমি এখানে তোমাদেরকে সিস্টেমেটিক বলে যাচ্ছি যে ফার্স্ট যে ম্যাপ হবে সেখানে তুমি ট্রান্স হিমালয়কে করো। ট্রান্স হিমালয়কে ম্যাপ ওয়ানে ট্রান্স হিমালয় লেখো। এই ট্রান্স হিমালয়ের কোন কোন ইম্পর্টেন্ট পিক আছে, এই হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে নেপাল, এখানের মধ্যে এরকম ভাবে রয়েছে অরুণাচল প্রদেশ। কেন এটা লিখলাম, কারণ এই জায়গাগুলোর উপরেই হিমালয়ের পার্টগুলো রয়েছে সব, অন্য কোনো জায়গা আমাকে যাওয়ার দরকার পড়বে না। এরকম ভাবে ছবিটা ভালো করে, আমার থেকে তোমরা ভালো পারবে, ঠিক আছে, ছবি আঁকতে। তো আমি কোনোদিন কোনো ড্রয়িং ছাড়া আজ পর্যন্ত করিনি, ওই বায়োলজি যেটুকু করতে হতো করতাম, আর এখানে শুধু ইন্ডিয়ার ম্যাপটার নিচ দিকটা করতাম, আজকে উপর দিকটা করেছি। তো অনেক কষ্ট আছে সেটার জন্য, যা হয়েছে হয়েছে, বোঝার জন্য হলেই হলো। তো লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল আর অরুণাচল প্রদেশ, এই পাঁচটা জায়গা এরকম। ম্যাপ ওয়ানে কি লিখবে, ট্রান্স হিমালয়। পরের যে জিনিস পার্টটা দেখাবো সেটা হচ্ছে তুমি গ্রেটার হিমালয় করবে, তারপর হিমাচল আর শিবালিক, এগুলো একসাথে করা যাবে। গ্রেটার হিমালয়টা অ্যাটলিস্ট আলাদা করতে হবে, কারণ গ্রেটার হিমালয় অনেকগুলো ইম্পর্টেন্ট পিক আছে। এরপর ধরো ট্রান্স হিমালয় যে ইম্পর্টেন্ট পিক গুলো তোমাদেরকে লিখতে বলবো, সেটা হচ্ছে প্রথম যে রেঞ্জ সেটা লিখবে কারাকোরাম রেঞ্জ, এরকম ভাবে এই জায়গাতে রয়েছে কারাকোরাম রেঞ্জ। এরকম ভাবে ম্যাপ গুলো দেখবে, দরকার হলে গুগলে কোনো ম্যাপের আমি তোমাকে ম্যাপ দিয়ে দেবো। তারপর হচ্ছে ধরো লাদাখ, লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জ, তারপর জাসকার, এরকম ভাবে রয়েছে লাদাখ, এটা হচ্ছে কারাকোরাম, এটা হচ্ছে লাদাখ, লাদাখ রেঞ্জ, এটা হচ্ছে জাসকার রেঞ্জ, তারপর রয়েছে জাসকারের পর কি আছে, কৈলাস রেঞ্জ, কৈলাস রেঞ্জ, এটা হচ্ছে কৈলাস পর্বত, কৈলাস পর্বত, ঠিক আছে, এই হচ্ছে কৈলাস পর্বত। দেখো এগুলো প্রত্যেকটা তোমার, যেটাকে বলতে যাচ্ছি যে হিমালয়ের যে ভাগগুলো রয়েছে, যে কোথায় কোনটা রয়েছে, যে কারাকোরাম যে রেঞ্জটা রয়েছে, কারাকোরাম রেঞ্জটা যেটা রয়েছে, এই কারাকোরাম রেঞ্জের ইম্পর্টেন্ট পিক হচ্ছে তোমার একটা জানো যে কেটু বা গডউইন অস্টিন। কারাকোরাম রেঞ্জের ইম্পর্টেন্ট একটা পিক হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। এরপর আরেকটা পিক আছে যার নাম ছিল, লিখে রাখবে, যার নাম হচ্ছে, ইংলিশে বানানটা লিখে রাকাপোসে, রাকাপোসি বা রাকাপোসে, এটা রাকাপোসি নামে পরিচিত। কেটুইন অস্টিন বা গডউইন অস্টিন একটা আছে, আর এটা হচ্ছে গাছের বুম। একদম ডিটেলসে বলছি প্রত্যেকটা পিক, গাছের বুম, গাছের বুম, আরেকটা হচ্ছে রাকাপোসি, এই দুটো পিক আছে, আর এখানে কোনো পিক নেই, ঠিক আছে। গাছের বুমের উচ্চতা হচ্ছে 8,068 মিটার, 8,068 মিটার। তাহলে এই হচ্ছে তিনটে পিক, যেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ,
যেটা K2 বা গডউইনস্টিন, যার উচ্চতা কত 8611, 8611 মিটার, 8611 মিটার। ধরা হতো K2টাকে একদম এখানে আছে, আমি ঠিকঠাক এখানে করতে পারলাম না, K2টা ধরো এরকম জায়গাতে রয়েছে, অনেক সময় ধরা হয় এটা পিওক এর মধ্যে রয়েছে, এটা নট এ পার্ট অফ ইন্ডিয়া ধরা হয়। তো K2 বা গডউইনস্টিন যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, K2 কে অনেক সময় নাও ধরা হতে পারে, কাঞ্চনজঙ্ঘাকে ধরা হতে পারে। অপশন ওয়াইজ তোমরা সেগুলো করবে, কারণ K2 কে আগে বলা হতো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এখন বলা হয়। ঠিক আছে, অপশন দেখে সেটা করতে হবে। যদি K2 দেয় তাহলে K2 করবে, না হলে K2 ইজ এ পার্ট অফ কারাকোরাম রেঞ্জ। ঠিক আছে, এটা ট্রান্স হিমালয় অন্তর্গত, হিমালয়ের অংশ বিশেষ পুরোপুরি বলা যায় না, এটা ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে, আর এই রেঞ্জ গুলো এখানে রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এর পরের রেঞ্জ, ট্রান্স হিমালয় বাদ দিয়ে তোমাদের আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ম্যাপ দিয়ে দেবো আরো গ্রুপে, প্রত্যেকটা ম্যাপ ভালো করে আঁকবে যে ট্রান্স হিমালয়ের কোন কোন পিক গুলো কোনখানটাতে আছে। এরপরে যেটা হবে সেটা হবে মিডিল হিমালয়। মিডিল হিমালয়ের প্রত্যেকটা পয়েন্ট বলে ক্লাসটা শেষ করে দেবো, কারণ মিডিল হিমালয়টাই আজকে থাক, বাকি যে পোর্শনটা আছে সেরকম কিচ্ছু নেই। এটাই অনেক বড় আছে, মিডিল হিমালয় অনেকগুলো ইম্পর্টেন্ট পিক আছে। ঠিক আছে, দেখো মিডিল হিমালয়, মিডিল হিমালয়ে সর্বোচ্চ যে জায়গাটা এরকম ভাবে রয়েছে মিডিল হিমালয়টা। এখানে ধরো তোমার পয়েন্ট অ্যাকচুয়ালি আমাকে একটু দেখতে হবে, যেটা হচ্ছে এরকম জায়গাতেই হবে আর, বা কাছাকাছি কিছু একটা হবে। তোমরা এরকম জানো যে এরকম ভাবে হিমালয়টা এরকম ভাবে এরকম ভাবে রয়েছে, এরকম একটা ব্যান্ড আছে, এটাকে বলা হয় সিনটেক্সিয়াল ব্যান্ড। সিনটেক্সিয়াল ব্যান্ড, বাঁক আছে, বাঁক, সিনটেক্সিয়াল বাঁক নামেও পরিচিত। এটা যে পয়েন্টটা, এটা হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত, যার উচ্চতা লিখে রাখবে, নাঙ্গা পর্বতের উচ্চতা হচ্ছে হ্যাঁ 8000, হ্যাঁ ঠিক বলেছো, 8126 মিটার। আর এদিকে রয়েছে নামচা বারোয়া, যেটা অরুণাচল প্রদেশ, ওখানে আরেকটা আছে, হ্যাঁ রাংটো, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট পিক, সব থেকে বিখ্যাত শৃঙ্গ ওই অরুণাচল প্রদেশের নামচা বারোয়া, আর এদিকে রয়েছে নাঙ্গা পর্বত। এরপর নামচা বারোয়া, সেই নাঙ্গা পর্বতের নিচে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো পরপর আমি বলে দেবো। যেটা হচ্ছে প্রথম হচ্ছে যেটা হুম উত্তরাখণ্ডে, যেটা লিখতে হবে এখানে পরপর রয়েছে জায়গাগুলো, কামেট, আর কি আছে কেদারনাথ, প্রথমে বদ্রীনাথ আর এদিকে কেদারনাথ, এরকম জায়গায় ধরো কেদারনাথ, এটা হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, বান্দেরপুঞ্জ, বাংলাতে লিখতে পারো বান্দেরপুঞ্জ। ঠিক আছে, বদ্রীনাথ, কেদারনাথ, আর কি আছে দেখো, এদিকে রয়েছে নন্দা দেবী, আর এদিকে ত্রিশূল, এরকম হবে। ত্রিশূলটা হচ্ছে এখানে, ত্রিশূল, আর এদিকে হচ্ছে নন্দা দেবী। এগুলো কোন কোন কোথায় রয়েছে? এগুলো রয়েছে সব উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডে এতগুলো পিক আছে, কোন হিমালয়? নাকি এটা আমরা পড়ছি গ্রেট হিমালয়? না, গ্রেট হিমালয়, যেটা হচ্ছে তোমার হিমাদ্রি হিমালয়। বদ্রীনাথ, কেদারনাথ, এখানে কামেট, এখানে বান্দেরপুঞ্জ, ত্রিশূল, আর এটা নন্দা দেবী। নন্দা দেবীর উচ্চতা হচ্ছে 7817। এটা হচ্ছে ভারতের, পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত নন্দা দেবী, এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত নন্দা দেবী। আচ্ছা, নেপালে তোমার এখানে রয়েছে অনেকগুলো ইম্পর্টেন্ট পিক, নেপালে অনেকগুলো ইম্পর্টেন্ট পিক আছে, যেটা হচ্ছে তার মধ্যে ধরো হ্যাঁ এখানে হচ্ছে ধৌলাগিরি,
ধৌলাগিরি বাংলাতে লেখা যেতে পারে ধৌলাগিরি। এখানে ধরো অন্নপূর্ণা, অন্নপূর্ণা ধৌলাগিরি। হ্যাঁ, তারপর তোমার মাউন্ট এভারেস্টও আছে এখানে। হ্যাঁ, ফালুটটা নয়, ইয়ে আছে তোমার মাকালু আছে ওখানটাতে, মাউন্ট এভারেস্ট মাকালু। গৌরীশঙ্কর আছে, ঠিক বলেছো। গৌরীশঙ্কর, গৌরীশঙ্কর, মাউন্ট এভারেস্ট। একটা গৌরীশঙ্কর, একটা মাউন্ট এভারেস্ট, আরেকটা হচ্ছে তোমার ফালুট নাকি মাকালু, মাকালু। তাহলে দেখো আবার বলে দিচ্ছি, এখানে কামেট, বদ্রীনাথ, কেদারনাথ, ত্রিশূল, বান্দেরপুঞ্জ, নন্দা দেবী। এটা হচ্ছে নেপাল। নেপালে কি কি আছে? নেপালে আছে তোমার ধৌলাগিরি আছে, অন্নপূর্ণা আছে, গৌরী শঙ্কর আছে, মাউন্ট এভারেস্ট আছে, মাকালু আছে। এগুলো হচ্ছে নেপালে। ঠিক আছে। সিকিমে একটা আছে, সিকিমে ছোট একটা জায়গা ধরো সিকিমে আছে, সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সিকিমে অনেকটা জায়গাতে জুড়ে রয়েছে। আর নামচা বারোয়া রয়েছে তোমার অরুণাচল প্রদেশ। এছাড়াও আরেকটা জিনিস আছে, নাঙ্গা পর্বত ছাড়াও, নামচা বারোয়া ছাড়াও একটা, যেটার নামটা কি, কাংটো। হ্যালো, কি দিচ্ছে? কই আমাকে তো ফোন করে না, কি আছে? কিসের মধ্যে আছে? আমার নামে লিখে আছে? কি নামে, আমার নামে আছে কি পার্সেলটা? দিয়া তো সেরকম কিছু মনে পড়ে, দেখো নেই পরে খুলে দেখো কি আছে। হ্যাঁ বলুন। এটা কোথা থেকে ইয়েটা আছে? হ্যালো। হ্যাঁ বলুন। এটা মানে কোথা থেকে পার্সেলটা আসছে, মানে কিসের বটে? হ্যাঁ তো তাহলে তো বটে। হ্যাঁ তো ফোন নাম্বার দেওয়া নেই কিছু? ফোন নাম্বার দেওয়া নেই কিছু? হ্যাঁ তো ফোন নাম্বার দেওয়া নেই। ঠিক আছে। কাংটো, কাংটো হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহ ধরা হয়। নামচা বারোয়া থেকে একদম পুরো নাঙ্গা পর্বত অব্দি এই প্রত্যেকটা পিক গুলো একটু লিখে ভালো করে এগুলো রেডি কর। ঠিক আছে। বাকি তারপর ডেসক্রিপটিভ ব্যাপারটা পরের দিন গল্পটা বলবো পরপর একটু। ওই অ্যাকচুয়ালি পিক গুলো মনে রাখলে অনেক কোয়েশ্চেন অ্যান্সার তুমি করতে পারো। ঠিক আছে। থাকবে বুঝে থাক।